সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের ক্লাসে আরো একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের 3য় নম্বর ক্লাস। এই ক্লাসটি দেখার আগে আপনারা একটু অনুগ্রহ করে আমাদের প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি একটু দেখে আসবেন, তাহলে আপনাদের তৃতীয় ক্লাসটি বুঝতে আপনাদের সুবিধা হবে। সমাসের ক্লাসটি 1 ঘন্টাতে নেওয়া যায়, সমাসের ক্লাসটি আধা ঘন্টাতে নেওয়া যায়, সমাসের ক্লাসটি এর চেয়ে আরো কম সময় নেওয়া যায়। ওই যে আমি প্রায় সময় বলে থাকি যে আমরা যারা শিক্ষকতা করি আমাদের কাছে 100 টাকা দামেরও পড়া আছে, 50 টাকা দামেরও পড়া আছে, 20 টাকা দামেরও পড়া আছে। আপনি যদি শর্ট সময় আলোচনা করেন সমাজের অনেক কিছু আপনি জানা থেকে বঞ্চিত হবেন। একটু ডিটেলস জানতে গেলে আপনাকে একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। একটু লং টাইমের বিকল্প নেই। পড়াশোনাতে আসলেই কিন্তু শর্টকাট পদ্ধতি বলতে কিছু নেই। আপনার ডিটেল জানতে গেলে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম বহুব্রীহি সমাসের কথা খেয়াল করে দেখুন। বহুব্রীহি, বহু শব্দের অর্থ হচ্ছে কি? বহু শব্দের অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বহুব্রীহি মানে হচ্ছে অনেক ধান, তাই তো? না, বহুব্রীহি সমাসে কিন্তু এরকম বোঝায় না। বহুব্রীহি সমাসে বোঝায় বহু ধান আছে এমন ধনী ব্যক্তি। তাহলে আমরা যেরকম অর্থ পেলাম, ভূতপ্রতীকগত অর্থ, এরকম কিন্তু বহুব্রীহি সমাসে বোঝাচ্ছে না। বহুব্রীহি সমাসের সংজ্ঞাটাও এরকম, যে সমাসে সমাসমান পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় সে সমাসকে সাধারণত বলা হয়ে থাকে বহুব্রীহি সমাস। আপনাদের পঠিত যতগুলো ব্যাকরণ বই আছে বাংলা ভাষায়, এ যাবৎ যতজন ব্যাকরণবিদ ব্যাকরণ রচনা করেছেন, এই প্রত্যেকের ব্যাকরণ বইতে বিশেষ করে বহুব্রীহি সমাসের ক্লাসিফিকেশন এক এক রকম ভাবে দেওয়া হয়েছে। কেউ কেউ দিয়েছেন 8টি, কেউ কেউ দিয়েছেন 9টি, কেউ কেউ দিয়েছেন 10টি। তো যাই হোক, আমরা সর্বোচ্চটি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটি স্টেপে, প্রত্যেকটি পর্বেই আমরা কি করব, মানে শর্ট কোনো টেকনিক আছে কিনা বা কিভাবে অল্প সময়ে আপনি পরীক্ষাতে নির্ণয় করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন এটি কোন সমাস, আমরা সেই দিকগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রথমে দেখে নিব সাধারণ বা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সাধারণ বা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আপনাদের জ্ঞাতাতে একটু জানি নেই, বিশেষণ এবং বিশেষ্য পদের, পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য, অর্থাৎ বিশেষণ এবং বিশেষ্য পদের সমন্বয়ে যে সমাস গঠিত হয় সে সমাসকে বলা হয় সাধারণত সমানাধিকরণ। একটু খেয়াল করে দেখুন, সাধারণ সমাসের অর্থাৎ সাধারণ বহুব্রীহি সমাসের আরেকটি নাম হচ্ছে সমানাধিকরণ, কিন্তু আমি বলবো যৌক্তিক কারণে সমানাধিকরণ নামটি ব্যবহার না করাই ভালো। সমান যোগ অধিকরণ সমান হলো সমানাধিকরণ। এই সমাসে প্রকৃতপক্ষে অধিকরণ কারকের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু অধিকরণ কারকের সাথে সম্পর্ক নেই, সেহেতু আমরা এটা সমানাধিকরণ না বলাটাই আমাদের জন্য বেটার। আমরা একটা উদাহরণ দিচ্ছি, খোশ মেজাজ। খোশ মেজাজ, খোশ মেজাজ যার সমান কি? খুশ মেজাজ। তাহলে আপনারা একটু নোট করে নেবেন, যার তার বেশ বাক্যে যার তার থাকলে কি হয়, অর্থাৎ বেশ বাক্যে যার তার এই জাতীয় শব্দাংশগুলি ব্যবহৃত হয়। আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন মাথা খারাপ। মাথা খারাপ। একই রকম ভাবে আপনারা এটি বিশ্লেষণ করতে পারেন, মাথা খারাপ যার মহাশয়। এভাবে আপনারা নিজেরা কি করতে পারেন, ব্যাস বাক্য তৈরি করতে পারেন।
মহৎ আশয় যার, স্বল্প আয়ু যার, এভাবে আপনি করতে পারেন। লেজ কাটা যার। এভাবে সমগোত্রীয় সবগুলো শব্দে আপনি একটু খেয়াল করে দেখবেন যে পূর্বপদে বিশেষণ আছে কিনা এবং পরপদে কি আছে কিনা, বিশেষ্য আছে কিনা। এখন আমরা দেখব ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আমরা বলছিলাম ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের কথা। হ্যাভিং ডিফারেন্ট লোকেশন, আপনি বুঝতেই পাচ্ছেন। আমরা যদি সংজ্ঞায়ন করতে চাই, সংজ্ঞার্থ দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, যে সমাসে কোনো পদই বিশেষণ নয়। আমি আবার বলছি, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদই বিশেষণ নয়, সাধারণত সে সমাসকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তবে আপনার বোঝার স্বার্থে, আপনার চেনার স্বার্থে আপনি আরেকটি জিনিস মাথায় রাখবেন, যে এটির একটি পদ আরেকটি পদের অধিকরণ স্থানীয়। আপনারা যেরকম অধিকরণ কারক পড়েছেন, সেরকম অধিকরণ স্থানীয়, অর্থাৎ একটি পদ আরেকটি পদের অধিকরণ স্থানীয়। যেমন 80-20, 80-20 সমান কি? 80-তে 20 যার, 80-তে 20 যার সমান কি? 80-20। অর্থাৎ 20টা কোথায়? 80-তে। স্থানটা বোঝানো হচ্ছে, সাধারণত আপনারা জানেন অধিকরণ কারকে স্থানটায় মানে প্রদান হয়ে থাকে। আমরা আরেকটু উদাহরণ দিতে পারি, যেমন বিনা পানি, বিনা পানিতে যার। বহুব্রীহি সমাসে যার তার এসব যুগে কি হয়? বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য গঠিত হয়। যার বা তার ইত্যাদি সহযোগে কি হয়? ব্যাস বাক্য গঠিত হয়। বিনা পানিতে যার, অর্থাৎ আমরা যেটা মনে করতেছি বিনা কোথায় আছে? পানিতে আছে। এই দ্বারা কিন্তু আসলে বিনা পানিতে যার, এই দ্বারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে পানি বা জল বোঝাচ্ছে না। বিনা পানি দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীকে। কাকে বোঝানো হচ্ছে? বিদ্যার দেবী সরস্বতীকে। এইভাবে আপনি দেখবেন যে প্রথম পদটি দ্বিতীয় পদটির অধিকরণ স্থানীয় হয়ে থাকে। এভাবে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এখন আমরা দেখব ব্যতিহার বহুব্রীহি সমাস। খুবই ইজি, পরীক্ষাতে প্রায় সময় ব্যতিহার থেকে বেশিরভাগ প্রশ্ন করে থাকে, আর না হলে তো হয়তো এটা করবে 80-20 অথবা বিনা পানি। ঘুরে ফিরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এগুলি বেশিরভাগ ঘুরে ফিরে আসে। এখন আমরা দেখব ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা সংজ্ঞাটা জেনে নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পূর্বপদে, আমি আবার বলছি, পূর্বপদে পুনরুক্তির মাধ্যমে, আমি আবার বলছি, পূর্বপদে পুনরুক্তির মাধ্যমে ক্রিয়ার পারস্পরিকতা বোঝায় এমন সমাসই হলো কি? ব্যতিহার বহুব্রীহি সমাস। আপনি সংজ্ঞাটা যদি ক্লিয়ার না হন, আমরা একটা উদাহরণ দিলে উদাহরণের মাধ্যমে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুঝবেন। যেমন কানাকানি, কানে কানে যে কথা, কানে কানে যে কথা সমান কি? কানাকানি। আপনি দেখবেন সমজাতীয় ক্রিয়া, এই সমজাতীয় ক্রিয়া থেকে, অর্থাৎ দুটি ক্রিয়ায় প্রায় একই রকম, দুটিরই পারস্পরিকতা বা বৈপরীত্য বোঝানো হচ্ছে। এরকম যেমন লাঠা লাঠি, লাঠা লাঠি। এরকম আপনি আরো বেশ কিছু উদাহরণ করতে পারেন, যেমন হাতাহাতি, চোলাচুলি, হ্যাঁ, তারপরে আপনি করতে পারেন রক্তারক্তি।
হাতা হাতি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ সমান কি হাতাহাতি। দেখুন লাঠা লাঠি প্রথম শব্দের সাথে প্রায় দ্বিতীয় শব্দ প্রায় সমর্থক কিন্তু বোঝাচ্ছে প্রায় বৈপরীত্য, কিন্তু পাশাপাশি এটা বোঝাচ্ছে পারস্পরিকতা। হাতাহাতি দেখা মাত্র চিনবেন, একই জাতীয় ক্রিয়াপদ বা একই জাতীয় শব্দ থেকে পরেরটা কি হয়েছে, উৎপন্ন হয়েছে। এরকম সমগোত্রীয় সমজাতীয় দেখবেন যদি শব্দ থাকে আপনি ধরে নেবেন এটি হচ্ছে কি ব্যতিহার বহুব্রীহি সমাস। তো এগুলোর বেশিরভাগ প্রায় একই রকম ভাবে গঠিত হয়। লাঠিতে লাঠি যে যুদ্ধ, তারপরে হাতে হাতে যে যুদ্ধ, অথবা আমরা আরো করতে পারি যেমন খুনে খুনে যে লড়াই সমান কি খুনোখুনি, রক্তে রক্তে যে লড়াই সমান কি রক্তারক্তি। এখন আমরা দেখব মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। মধ্যপদ লোপী বা অন্তলোপী। মধ্যপদলোপী বা অন্তলোপী বহুব্রীহি সমাস। এই শব্দটির মধ্যে কিন্তু সংজ্ঞার্থ লুকায়িত আছে। যে সমাসের মধ্যপদ লোপ পায় বা অন্তপদ লোপ পায় সে সমাসকে বলা হয় সাধারণত মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এটাকে আবার অন্তপদলোপী বলা হয়, যেটা অন্তপদলোপী সেটাকে আবার মধ্যপদলোপী বলা হয়ে থাকে। তো আমরা একটা উদাহরণ দেব, যেমন হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এরকম আপনি আরো কিছু উদাহরণ করতে পারেন, যেমন বউ ভাত, বউয়ের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের যে ভাত, বউ ভাত। অথবা আপনি করতে পারেন বিড়াল চোখী, বিড়ালের মতো চোখ যার। বিড়ালের মতো চোখ যার। তো যেটা বলতেছিলাম যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, আমরা বলছিলাম যে মাঝখানের পদ কিংবা শেষের পদগুলো কি হয়, লুপ হয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটা হলো সাধারণত কি মধ্যপদলোপী বা অন্তলোপী বহুব্রীহি সমাস। এখন আমরা দেখব 5 নম্বর, আমরা ন ইয়র্থক বহুব্রীহি সমাস। ন ইয়র্থক বহুব্রীহি সমাস, যে সমাসে পূর্বপদে একটি নাবাচক অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে সে সমাসকে সাধারণত বলা হয়ে থাকে ন ইয়র্থক বহুব্রীহি সমাস। যেমন অমূল্য। অমূল্য যার, আমরা কি বলছি অমূল্য যার সমান হচ্ছে অমূল্য। আমরা দেখিতে একটু দিতে পারি এরকম হয় না, মানে এই অ দ্বারা বোঝানো হচ্ছে হয় না, মূল্য যার সমান হচ্ছে কি অমূল্য। তো আমরা বলছিলাম প্রথম দিকে যে প্রথমে কি থাকবে, না না নেই নয় এই জাতীয় একটি অব্যয় পদ, নেতিবাচক অব্যয় পদ থাকবে এবং পরপদটি কি থাকবে বিশেষ্য পদ হবে। এরকম আপনি আরো কিছু উদাহরণ আপনি নিজ থেকে তৈরি করতে পারেন, যেমন বিশ্রী, অথবা আপনি করতে পারেন অজ্ঞান, অথবা আপনি করতে পারেন নির্বোধ, অথবা আপনি করতে পারেন অচেতন। হ্যাঁ, অচেতন যার, প্রত্যেকটারই মানে বেশ বাক্য প্রায় একই রকমের হবে। এখন আমরা দেখব সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদে একটি সংখ্যা থাকে
এবং পরপদে একটি বিশেষ্য থাকে, সে সমাসকে সাধারণত বলা হয়ে থাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যেমন চৌচালা। চৌচালা, আপনি এরকম আরো কিছু উদাহরণটা দেবেন। তার আগে আমরা একটু বেশ বাক্যটা করে নিই। চৌচাল যে ঘরের, চৌচাল যে ঘরের সমান কি? চৌচালা। আপনার বোঝার স্বার্থে আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি। আমাদের কিন্তু কর্মধারয় সমাসেও কিন্তু আছে, আমাদের কিন্তু কি আছে, দ্বিগু সমাসেও আছে, কর্মধারয় সমাস আছে, আবার কিন্তু দ্বন্দ্ব সমাসেও কিন্তু আমাদের কি আছে, সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে। আমরা পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 7-5 দ্বন্দ্ব সমাসে আমরা পড়েছিলাম। এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে আমরা এখনো পড়ছি চৌচালা। আবার আমরা পড়েছিলাম দ্বিগু সমাসে, যেমন পঞ্চভূত, আমরা পড়েছিলাম চৌরাস্তা। এখানে কিন্তু চৌচালা আছে। তাহলে কেন এটি দ্বিগু সমাস নয়, কেন এটি দ্বন্দ্ব সমাস নয়, কেন এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস? নিশ্চয়ই বোঝার একটা ক্লু আছে। না থাকলে এটি সংখ্যাবাচক বহুব্রীহির ঘরে আসার কথা না, এটি দ্বিগুর ঘরে থাকার কথা, অথবা এটি কি দ্বন্দ্ব সমাসে ঘরে থাকার কথা। চৌচালা আপনি মাথায় রাখবেন, সংখ্যাবাচক শব্দ আছে, ঠিক আছে, পরেরটা বিশেষ্য আছে, তাও ঠিক আছে। আমাদের আইডেন্টিফাই করার বিষয় হচ্ছে, যখনই চৌচালা বলা হয় তখন কিন্তু আমাদের চারটা চালার সমষ্টি না বুঝিয়ে, মনে রাখেন, সমষ্টি না বুঝিয়ে আমরা যখনই চৌচালা শব্দটা শুনি, আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে একটি ঘর। আবার দুচালা ঘর, দুচালা যখনই বোঝানো হয় তখনই আমরা বুঝি একটি ঘর, আমাদের সামনে ভেসে ওঠে একটি ঘরের ছবি। অর্থাৎ চৌচালা দ্বারা সমষ্টি না বুঝিয়ে কি বোঝানো হচ্ছে? ঘর বোঝানো হচ্ছে। বহুব্রীহি সমাসের কাজই হচ্ছে তাই, সমসমান পদগুলো অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায়। এরকম বোঝাইলে কেবল সেটি কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি হবে, আদরে যেটি সংখ্যাবাচক বহুব্রীহির অন্তর্ভুক্ত হবে না। যেমন চতুর্দশপদী। চতুর্দশপদী বেশ ব্যাখ্যা করলে হয়, চতুর্দশ পদ আছে এমন, চতুর্দশ পদ আছে এমন, এরকম হলে কি হবে? চতুর্দশপদী। আপনি আরো কিছু উদাহরণ টানতে পারেন, যেমন পঞ্চানন। পরীক্ষাতে ঘুরে ফিরে কিন্তু এটা আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। পঞ্চানন, পঞ্চানন মানে কি? পঞ্চানন মানে হলো পঞ্চ আনন যার, পঞ্চ আনন যার সমান সমান কি? পঞ্চানন। তাহলে আমরা একটু বুঝে নেব আনন কি। আনন শব্দের অর্থ হচ্ছে মুখ। পঞ্চ আনন যার, এ দ্বারা কিন্তু আসলে 5টি মুখ বোঝাচ্ছে না। পঞ্চ আনন দ্বারা বোঝানো হচ্ছে কি? পঞ্চ আনন দ্বারা বোঝানো হচ্ছে এখানে শিবকে। তাহলে দেখুন, আমরা বেশ বাক্য ঠিকই গঠন করছি, পঞ্চ আনন যার সমান কি? পঞ্চানন। কিন্তু এই পঞ্চানন দ্বারা কিন্তু কি বোঝানো হচ্ছে না? 5টি মুখ বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে শিবকে। শিবের আরেকটা নাম হচ্ছে কি? পঞ্চানন। ঠিক আগে এরকম, মানে চতুর্দশ পদ আছে এমন, মানে চতুর্দশপদী, এ দ্বারা কিন্তু মানে 14টা লাইন আমাদের সামনে ভেসে ওঠে না। এ দ্বারা বোঝানো হচ্ছে সনেট, অর্থাৎ একটি বিশেষ ধর্মী কবিতা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো এরকমই আর কি বেশ বাক্য যেটা থাকে আমাদের বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, অর্থাৎ যে সমসমান পদগুলো থাকে সেগুলোর আসলে প্রকৃত মানে কি হয় না, অর্থ কিন্তু আমরা ইয়েতে পাই না, অর্থাৎ সমস্ত পদে পাই না। তৃতীয় বা অন্য কোন অর্থ এখানে প্রকাশিত হয়। অন্য কোন অর্থ প্রকাশিত হলে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর যদি সরাসরি সমষ্টি বোঝায় তাহলে এটি হবে দ্বিগু। আর যদি সমষ্টি না বোঝায়, তৃতীয় কোন অর্থ না বোঝায়, উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাহলে এটি হবে দ্বন্দ্ব সমাস। সহার্থক অর্থাৎ সহার্থক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে
সমস্ত পদ কি থাকবে? সহ কিংবা দন্তস্ব উপসর্গ থাকবে। যদি শব্দের শুরুতে সহ কিংবা স থাকে আপনি ধরে নেবেন এটি হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। যেমন আমরা এখানে উদাহরণ দিলাম সপরিবার, সপরিবার অর্থাৎ পরিবার সহ বর্তমান, পরিবার সহ বর্তমান, পরিবার সহ বর্তমান। এভাবে আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন সতীর্থ, তীর্থ সহ বর্তমান, সপ্রসঙ্গ, প্রসঙ্গ সহ বর্তমান, সপত্নীক, পত্নী সহ বর্তমান, সহৃদয়, হৃদয় সহ বর্তমান। এভাবে আপনি অনেকগুলো উদাহরণ টানতে পারেন। ওকে, এখন আমরা দেখব উপমা প্রধান বহুব্রীহি সমাস। উপমা প্রধান বহুব্রীহি সমাস। এখানে এই শব্দটির মধ্যে কিন্তু আপনার আনসারটি লুকায়িত আছে, উপমা প্রধান অর্থাৎ উপমান প্লাস উপমেয় ভাবাপন্ন পদের সাথে এই সমাসটি গঠিত হয়। যেমন সোনামুখী, সোনামুখী, সোনার মতো মুখ যার, সোনার মতো, সোনার মতো মুখ যার সমান কি? সোনামুখী। এখানে কিন্তু খেয়াল করেন উপমা প্রধান, উপমা কিন্তু এখানে কিন্তু উপমা বা তুলনা করা হয়েছে সোনামুখী, সোনার মতো মুখ যার, তুলনা করা হয়েছে, উপমা উপমায়িত করা হয়েছে। এখানে আমরা আরেকটা উদাহরণ দিই, ব্যবহারিক জীবনে আমরা প্রায় ব্যবহার করে থাকি, যার কণ্ঠস্বর, গানের কণ্ঠস্বর খুবই ভালো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি কোকিলা কণ্ঠী। এই যে কোকিলা কণ্ঠী, খেয়াল করে দেখুন, কোকিলা কণ্ঠী, কোকিলা কণ্ঠী, কোকিলের মতো কণ্ঠ যার, কোকিলের মতো কণ্ঠ যার সমান কি? কোকিলা কণ্ঠী। এই যে উপমা ব্যবহার করলাম আমরা, উপমা ব্যবহার করলে এটি কি হবে? উপমা অলোক কর্মধারয় হবে। এবার আমরা দেখব অলোক বহুব্রীহি সমাস। আমি আগের কোনো পাঠে কিন্তু অধ্যায়ে কিন্তু আলোচনা করেছিলাম অলোক। অলোক যে কোনো সমাসে আপনার কিন্তু কি থাকবে? বিভক্তির ব্যবহার থাকবে, বিভক্তি যুক্ত হয়ে কিন্তু সমস্ত পদগুলো গঠিত হয়। যেমন মাথায় পাগড়ি, আপনি খেয়াল করে দেখুন, এগুলো দেখা মাত্র চিনবেন, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দেওয়া হয়, মাথায় পাগড়ি যার। আমি আবার বলছি, মাথায় পাগড়ি সমান হচ্ছে মাথায় পাগড়ি যার, লিখিয়ে দিচ্ছি আমি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। দেখুন মাথায় পাগড়ি, এই যে অবিভক্তি এখানে আছে। এভাবে আমরা যদি আরো কিছু উদাহরণ টানি, যেমন পায়ে বেরি, পায়ে এ আছে, তারপরে আমরা যদি বলি গলায় গামছা, অবিভক্তি আছে। এরকম যে সমস্ত পদে বিভক্তি থাকবে, বিভক্তিগুলো থাকলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে অলোক বহুব্রীহি সমাস কিংবা অলোক সমাস। ওকে, এখন আমাদের সর্বশেষ দেখব আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত মানে শব্দের শেষে যদি প্রত্যয় থাকে, অন্ত মানে শেষ, প্রত্যয় অর্থাৎ শব্দের শেষে যদি কি থাকে? প্রত্যয় থাকে, তাহলে এই জাতীয় সমাসকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তবে আপনার মনে রাখার জন্য একটা ক্লু আমি দিচ্ছি, ও দুটি বর্ণ এবং আরেকটি থাকতে পারে কখনো, এই তিনটির যে কোনো একটি সমস্ত পদের কি শেষে থাকতে পারে। যদি সমস্ত পদের শেষে এরকম স্বরচিহ্ন আসে তাহলে বা বিভক্তি আসে, আপনি একটু ধরে নেবেন যে এগুলো হচ্ছে কি? প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন এক চোখা, এক চোখা, দেখুন তো আ আসে কিনা এখানে? এক চোখা, এই যে আছে না? এরকম সমস্ত পদের শেষে এই তিনটি বর্ণের যে কোনো একটি বর্ণ যদি উচ্চারণে আসে তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। এই তিনটি হচ্ছে আপনার কাছে ক্লু। এই তিনটি ব্যবহার করে আপনি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসগুলো কি করবেন? নির্ণয় করবেন। এক চোখা মানে হচ্ছে একদিকে চোখ যার,
একদিকে চোখ যার, এক চোখা, এক নলা, একদিকে নল যার, এক নলা। এভাবে আমরা দিতে পারি, যেমন দুতলা, দুই দিকে তল যার, দুতলা। হ্যাঁ, এরকম অনেকগুলো উদাহরণ আপনি কিন্তু করতে পারেন। আমি আবার বলছি, আপনার হাতে ক্লো থাকবে আ, অ এবং এ, এই তিনটি, অর্থাৎ শব্দ শেষে যদি এরকম তিনটি বর্ণের উচ্চারণ আসে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন এটি হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। বলছিলাম অব্যয়ীভাব সমাসের কথা। অব্যয়ীভাব সমাস সাধারণত পূর্বপদ প্রধান একটি সমাস। অন্যান্য সমাসের তুলনায় এই সমাসটা খুব দ্রুত আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আমি কিছু শর্ট টেকনিক ক্লাসের শুরুতে এবং শেষের দিকে আমি দিয়ে দিব। অব্যয়ীভাব সমাস কি আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই, তাহলে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস নিষ্পন্ন হয়, আমি আবার বলছি, অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস নিষ্পন্ন হয় সে সমাসকে বলা হয় সাধারণত অব্যয়ীভাব সমাস। তবে আপনাদের মনে রাখার জন্য আমি বলছি, পরপদটা সাধারণত বিশেষ্য পদ হয় অব্যয়ীভাব সমাসে, অর্থাৎ বিশেষ করে সমস্ত পদের ক্ষেত্রে যে পরপদটা থাকে সেই পদটা সাধারণত কি হয়, বিশেষ্য পদ হয়। আমি একটু টেকনিক্যালের মধ্য দিয়ে অব্যয়ীভাব সমাসটি দেখানোর চেষ্টা করব, মাথায় রাখবেন এই টেকনিকগুলো। সামীপ্যর সাদৃশ্য যোগ্যতার অভাব, সাদৃশ্য যোগ্যতার সামীপ্য যোগ্যতার অভাব। সামীপ্য কি অভাব? সাদৃশ্য যোগ্যতার অভাব। আরেকজন নাম হলো বিপসা। বিপসার ক্ষেত্রে কি করেছে? বিপসার ঈষৎ বিরোধ, বিপসার ঈষৎ বিরোধ পশ্চাৎ পর্যন্ত, আমি আবার বলছি পশ্চাৎ পর্যন্ত। একটু খেয়াল করে দেখুন, সামীপ্যের সাদৃশ্য যোগ্যতার অভাব। সামীপ্য আপনি ধরে নেন কোন একজন ব্যক্তি, এর কি সাদৃশ্য যোগ্যতার অভাব, তাহলে আপনার এই পর্যন্ত মনে রইল। আর বিপসা আপনার আরেকজন ব্যক্তি মনে করুন। বিপসার কি ঈষৎ বিরোধ, সামান্য বিরোধ কি পশ্চাৎ পর্যন্ত অতিক্রান্ত। এর মধ্য দিয়ে আমাদের মোটামুটি প্রায় সবগুলো অব্যয়ীভাব সমাস কিন্তু প্রায় চলে আসছে, জাস্ট এই পর্যন্ত। আবারও মনে রাখার জন্য বলছি, সামীপ্য মনে রাখুন একজন ব্যক্তি, তার কি সামীপ্যের সাদৃশ্য যোগ্যতার অভাব, তার একজন বন্ধু নাম হলো বিপসা। বিপসার কি ঈষৎ মানে সামান্য বিরোধ পশ্চাৎ পর্যন্ত অতিক্রান্ত হয়েছে। এখন আমরা এই প্রত্যেকটি পর্বের একটি করে বা দুটি করে উদাহরণ আমরা দেখব এবং মনে রাখার চেষ্টা করব। সামীপ্য যেমন উপকণ্ঠ, উপকণ্ঠ। সামীপ্য মানে হচ্ছে আপনি মনে রাখবেন সামীপ্য মানে আপনি মনে রাখবেন সমীপে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সমীপে তাহলে বুঝতে সুবিধা হবে। উপকণ্ঠ কণ্ঠের সমীপে, এরকম আমরা দিতে পারি উপকূল, কণ্ঠের সমীপে, এভাবে আপনি দিতে পারেন। উপকূল একই রকম, উপকূল কুলের সমীপে। এইভাবে যতগুলো আসে আপনি দেখুন
আপনার কাছে আপনার বোঝার জন্য আমি বলছি, দেখুন উপ এখানেও আছে। এগুলো একই সাথে অব্যয় পদ এবং একই সাথে আপনি মাথায় রাখুন, যদি আপনার উপসর্গটি জানা থাকে, উপসর্গ যদি আপনার উপসর্গ জানা থাকে, আপনি প্রায় 70 থেকে 80% আপনি কি করতে পারবেন, জাস্ট উপসর্গটা মাথায় রাখলে আপনি ধরে নিতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন এটি হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। আপনাদের যদি উপসর্গ জানা না থাকে, আমি ইতিপূর্বে একটা উপসর্গের ক্লাস দিয়েছি, একটু ক্লাসটা দেখে পরবর্তীতে এই ক্লাসটা উপভোগ করবেন, তাতে করে আপনার ফিডব্যাক, আপনার বোঝার এবং ধারণ ক্ষমতা অনেক বেশি হবে, অনেক সুফল আপনি মনে করবেন যে এই ক্লাসে আপনি অনেক সুফল পাচ্ছেন। পরে দেখি সাদৃশ্য, যেমন উপবন, বনের সাদৃশ, হ্যাঁ, উপবন, বনের সাদৃশ কিংবা বনের সদৃশ, আপনি যেটা বলেন বনের সদৃশ, উপবন। এইভাবে আপনি আরো আনসার করতে পারেন, যেমন উপশহর, শহরের সদৃশ, শহরের সাদৃশ, সদৃশটা বেশিরভাগ ব্যাকরণে দিয়েছে, শহরের সদৃশ। এভাবে আপনি করতে পারেন, যেমন উপগ্রহ, গ্রহের সদৃশ, যেমন অনুপ্রেরণা, অনুপ্রেরণা কি, অনুপ্রেরণা হলো প্রেরণার যোগ্য, ওই যে যোগ্যতা, প্রেরণার যোগ্য। এই শব্দগুলো আপনার বেশ বাক্যে ব্যবহৃত হবে, বা বিগ্রহ বাক্যে কিংবা সমাস বাক্যে ব্যবহৃত হবে। এখানে যতগুলো দেখতেছেন সবগুলো কি সমাস বাক্যে ব্যবহৃত হবে। একটু টেকনিক্যালি এগুলো মনে রাখলে আপনার যেরকম বেশ বাক্য তৈরি করতে সুবিধা হবে, আপনার বুঝতেও সুবিধা হবে। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেরকম অনুরূপ, রূপের যোগ্য, অনুরূপ, অনুরূপ। এখন দেখে আসি আমরা নিচেরটা, অভাব, নিরুৎসাহ, দেখি আমরা নিরুৎসাহ কি, উৎসাহের অভাব, উৎসাহের অভাব হলে কি হয়, নিরুৎসাহ। এইভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন নিরামিষ, নিরামিষের ক্ষেত্রে তাহলে আপনি কি বলবেন, আমিষের অভাব, তাহলে হয়ে গেল কি নিরামিষ। খুবই সহজ, জাস্ট মাইন্ডটাকে একটু সফট করবেন, দেখবেন আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব বিপসা। পরীক্ষাতে বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনার বিপসা থেকে আনসার মানে প্রশ্ন থাকে। আপনার বাসায় যদি একটু বেশি প্র্যাকটিস করেন, অর্থাৎ বিপসার অন্তর্ভুক্ত যতগুলো সমস্ত পদ আছে, যতগুলো সমাস আছে, এগুলো যদি আপনি বাসায় একটু প্র্যাকটিস করেন, মোটামুটি আপনি অবগম হতে পারবেন। তো দেখুন, প্রতিদিন, দিন, প্রতিদিন, অনুক্ষণ, ক্ষণ, অনুক্ষণ। সমাস বাক্যগুলো প্রায় একই জাতীয় শব্দ মিলে সমাস নিষ্পন্ন হয়। তো এই জাতীয় সমগোত্রীয় যতগুলো আপনি সমস্ত পদ পাবেন, সবগুলোর ব্যাস বাক্য গঠনের সময় আপনার প্রায় এরকম করে ব্যাস বাক্য তৈরি করবেন। এখন দেখি আমরা ঈষৎ। উদাহরণ হিসেবে আমরা দিলাম আনত, ঈষৎ নত। ঈষৎ মানে হচ্ছে কি সামান্য, অল্প পরিমাণ, ঈষৎ নত, আনত। আমরা আরেকটা উদাহরণ দিলাম আরক্তিম, ঈষৎ রক্তিম। একইভাবে ঈষৎ রক্তিম। এখন আমরা দেখব বিরোধ। একটু টেকনিক্যালি বিষয়গুলো আপনি মানে হ্যান্ডেলিং করবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিরোধ, যেমন প্রতিবাদ বা প্রতিকূল, প্রতিবাদ, বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ সমান কি প্রতিবাদ, প্রতিকূল,
এভাবে আপনি নিজেই করতে পারেন, একটা পারলে আপনি অটোমেটিক, আরেকটা পাবেন বিরুদ্ধ কুল সমান হচ্ছে কি প্রতিকূল। এখন দেখি আমরা পশ্চাৎ। এই শব্দগুলো আমরা ব্যবহারিক জীবনে যখন শব্দ অর্থ করেছি তখন কিন্তু আমাদের প্রত্যেকটারই কিন্তু জানা আছে, খালি বেশ বাক্য গঠনটা আপনার মাথায় রাখতে হবে। পশ্চাৎ যেমন অনুগমন সমান হলো পশ্চাৎ গমন। এইভাবে সমগোত্রী আপনি আরো আনসার করতে পারেন, যেমন অনুধাবন, অনুধাবন। পশ্চাৎ ধাবন সমান কি অনুধাবন। এখন দেখব আমরা পর্যন্ত। এখান থেকেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে পর্যন্ত। উদাহরণ দিলাম, যেমন আমরা সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল। সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। দেখুন আমরা আমাদের বেশ বাক্যে পর্যন্ত শব্দটি আছে কিনা, পর্যন্ত। তো এরকম আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক, আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। সমগোত্রীয় যে কোনো শব্দই এরকম হবে। আমরা দেখি অতিক্রান্ত, যেমন উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। এভাবে আপনি আরো করতে পারেন, যেমন উদ্বেল, বিভিন্ন পরীক্ষাতে আসে, বেলাকে অতিক্রান্ত সমান হচ্ছে কি উদ্বেল। তো আরেকটাও পরীক্ষাতে আসে, এটি হচ্ছে অনতিক্রম্যতা। একটু ফুটনোট দিয়ে দিচ্ছি আমি, অনতিক্রম্যতা, অনতিক্রম্যতা হিসেবে আরেকটা পরীক্ষাতে আসে, যেমন যথাবিধি, যথাবিধি সমান হচ্ছে বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে। এইভাবে আপনি আরেকটা উদাহরণ টানতে পারেন, যেমন যথাসাধ্য, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এখন আমরা দেখে নেব কিভাবে শর্ট টাইমের মধ্যে আপনি আইডেন্টিফাই করবেন। পরীক্ষাতে তো আপনার এই বেশ বাক্য নাও থাকতে পারে, বেশিরভাগ সময় আপনার থাকবে কি সমস্ত পদ। এই সমস্ত পদ দেখে আপনার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যেটি হচ্ছে কোন সমাস। আমরা প্রত্যেকটার এখন একটু খেয়াল করব। উপ, উপ, অনু, নির, প্রতি, প্রতি, অনু, উস, উদ, যথা। এই পর্যন্ত আমরা যতগুলো দেখলাম, আপাদমস্তকের আরক্তিমের অনুক্ষণের অনু, আমরা যতগুলো উদাহরণ আমরা দেখলাম সবগুলোই কিন্তু উপসর্গ যুগে। আপনি একটু খেয়াল করেন, উপসর্গ যুগে। তো উপসর্গ যদি আপনার আয়ত্তে থাকে তাহলে কিন্তু অব্যয়ভাব সমাসটা আপনার কাছে খুবই সিম্পল মনে হবে। তো বলছিলাম অব্যয়ভাব সমাসটি আপনি কিভাবে অল্প সময়ে আইডেন্টিফাই করবেন পরীক্ষার খাতায় যে এটি কোন সমাস। আমরা যেরকম দ্বন্দ্ব সমাস 1 থেকে 2 সেকেন্ড আইডেন্টিফাই করছি, যেরকম কর্মধারয় সমাস আইডেন্টিফাই করেছি, যেভাবে আমরা তৎপুরুষ সমাস কিংবা দ্বিগু সমাস আমরা আইডেন্টিফাই করেছি, বহুব্রীহিত আছে। তো এইভাবে আমরা পরীক্ষার খাতায় কিভাবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে বা 3 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে নির্ণয় করব যে এটি হচ্ছে অব্যয়ভাব সমাস।
এই এতক্ষণ যা পড়ালাম মোটামুটি আপনার মাথায় একটু সেভ করে রাখেন এবং আপনার টেকনিকটা এখন আপনি জেনে রাখেন। টোটাল অব্যয়ভাব সমাসটা নির্ভর করে আপনার উপসর্গের উপর। আপনার উপসর্গটি যত বেশি ভালোভাবে জানা থাকবে তত বেশি আপনার আয়ত্তে চলে আসবে কি অব্যয়ভাব সমাসটি। এই যে একটু আগে আমি দেখালাম যে আমি যতগুলো উদাহরণ টেনেছি প্রত্যেকটি শব্দের প্রথমে প্রথমে কি আছে, প্রথমে প্রথমে উপসর্গ রয়েছে। অতএব যে উপসর্গ প্রদান হয়ে মানে যে সমস্ত পদের উপসর্গ প্রধান থাকবে, হ্যাঁ, ওগুলো আপনি ধরে নেবেন যে মোটামুটি এগুলি হচ্ছে অব্যয়ভাব সমাসের অন্তর্ভুক্ত। এরপরে আপনি যাবেন এই সমস্ত পদটির দ্বারা, যে সমস্ত পদটি আছে সেই সমস্ত পদটির পূর্ব পদটি আমরা বলছিলাম, প্রথমে বলছিলাম কি উপসর্গ প্রথমে আছে কিনা আপনার মনে রাখার জন্য উপসর্গ প্রথমে আছে কিনা, এটা হলো আপনার চেনার জন্য প্রথম আপনার টেকনিক। নাম্বার 2 হচ্ছে সেই উপসর্গের অর্থাৎ সমস্ত পদের প্রথম পদটি অর্থাৎ পূর্ব পদটি প্রাধান্য পেয়েছে কিনা, পূর্ব পদটি প্রাধান্য পেয়েছে কিনা। নাম্বার 3 হচ্ছে উত্তর পদটি বা পরপদটি বিশেষ্য কিনা, পরপদ বিশেষ্য কিনা। এই 3টি জিনিস থাকলে আপনি 100% নিশ্চিত থাকবেন এটি হচ্ছে কি অব্যয়ভাব সমাস। একটু মাথায় রেখে বাকি যতগুলো আমাদের অব্যয়ভাব সমাসের সমস্ত পদ রয়েছে এগুলো একটু বাসায় বাসায় প্র্যাকটিস করবেন। আমার মনে হচ্ছে এইগুলো মাথায় রেখে যদি যখনই বলবেন তখন আপনার কাছে সম্পূর্ণ অব্যয়ভাব সমাসের উদাহরণগুলো একেবারে সহজ মনে হবে। তবে এটা মাথায় মনে রাখবেন, মানে এ যাবৎ যত মানে বৈয়াকরণ কিংবা ব্যাকরণ বিধি ব্যাকরণ রচনা করেছেন কিংবা এই সমাস নিয়ে আলোচনা করেছেন, সমাসের কিন্তু যেমন জটিলতা আছে তেমন সহজ সরলীকরণও আছে। একই সমাস শুধু বেশ বাক্যের উপর নির্ভর করে কিন্তু মানে কয়েক ভাগে এটিকে ভাগ করা যায়। ফলে আপনাকে মাথায় রাখতে হবে সহজ সহজ টেকনিক। এই টেকনিকগুলো যত বেশি মাথায় রাখবেন তত আপনার কাছে অব্যয়ভাব সমাসটি সহজ মনে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমি আবার বলছি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মনন, আপনার চিন্তা, আপনার চেতনা শানিত হবে। ওকে, বলছিলাম প্রাদিক সমাসের কথা। পূর্বপদে প্রতি এবং অনু থাকে এবং পরপদে কৃদন্ত বা নাম পদের সমন্বয় থাকে। প্রতি এবং অনু এবং এই কৃদন্ত বা নাম পদের সমন্বয়ে গঠিত হয় প্রাদিক সমাস। তো যেভাবেই থাকুক না কেন, সংজ্ঞা যেরকমই হোক না কেন, আপনি পরীক্ষাতে আসা মাত্র আপনি কিভাবে চিনবেন যেটি হচ্ছে প্রাদিক সমাস, সেই ক্লুটাই আমি দিচ্ছি। শব্দের শুরুতে যদি প্র থাকে, যদি প্রতি থাকে, যদি অনু থাকে, আপনি একটু খেয়াল করে দেখবেন। এবং এরপরে তো শুরুতে এই তিনটির যে কোনো একটি থাকবে এবং পরে কি থাকবে কৃদন্ত। এটি থাকলে আপনি মোটামুটি অনেকটা নিশ্চিত হয়ে যাবেন যেটি হচ্ছে কি সমাস, প্রাদিক সমাস। যেমন প্রভাত, প্রভাত, আপনি দেখুন প্র আছে কিনা, প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত, প্র ব্রেকেটে দেন প্রকৃষ্ট, রূপে ভাত, প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত, রূপে নাও দিতে পারেন, প্রভাত সমান সমান কি প্রভাত। এরকম আপনি উদাহরণ দিতে পারেন, যেমন প্রভাত, প্র দিয়ে ব্রেকেটে আপনি দিবেন প্রকৃষ্ট, তারপরে আপনি দিবেন কি বাত, প্রবাত। এইভাবে আপনি দিতে পারেন প্রভাব, প্রকৃষ্ট রূপে ভাব। আপনি আরো উদাহরণ দিতে পারেন, যেমন প্রগতি, প্রকৃষ্ট রূপে গতি। আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন প্রকাশ। আমি যতগুলো উদাহরণ দিচ্ছি দেখুন শব্দের শুরুতে কিন্তু আমাদের সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো কাজ করতেছে, প্র। এরকম যতগুলো উদাহরণ টানবেন, যদি শব্দের শুরুতে এগুলো থাকে তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে কি প্রাদিক সমাস। এটি হচ্ছে আপনার চেনার জন্য ক্লু। সবশেষে আমি আলোচনা করব নিপাতনে সিদ্ধ নামক আরেকটি সমস্যা আছে। নিপাতনে সিদ্ধ, মনে রাখবেন যেটা কোনোভাবেই সিদ্ধ করা যায় না, গরম পানি দিয়েও যেটা সিদ্ধ করা যায় না, সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন প্রায় বছরই থাকে, নিপাতনে সিদ্ধ। তো আমরা দেখব দ্বীপ, নিপাতনে সিদ্ধ
নিপাতনে সিদ্ধ। মনে রাখবেন এগুলো কোনোভাবে সিদ্ধ করা যায় না, এগুলো ব্যতিক্রম, এগুলোর অ্যাকচুয়াল কোনো সমাসের নিয়ম নীতি এগুলো মানে না। দ্বীপ, দুদিকে অপজার, দুদিকে অপজার সমান কি? দ্বীপ। এরকম আরো কিছু উদাহরণ, যেমন অন্তরীপ, অন্তরীপ, এরকম আরো কিছু উদাহরণ। অন্তরীপ মানে হচ্ছে অন্তর্গত অপজার। এরকম আপনি আরো উদাহরণ দিতে পারেন, নরপশু, নরপশু, নরাকারে যে পশু, নরপশু। তারপরে আপনি আরো উদাহরণ দিতে পারেন জীবন মৃত, জীবন মৃত। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন পণ্ডিত মূর্খ, প্রায় পরীক্ষাতে এটা কিন্তু দেয়, পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়ে যে মূর্খ, পণ্ডিত মূর্খ। বেশি নেই, এই কয়েকটি যদি আপনি একটু টোটস্থ রাখেন, একটু মুখস্থ রাখেন, তাহলে কিন্তু সমাস নির্ণয় করতে আপনাদের সুবিধা হবে। ওই যে দ্বীপ, অন্তরীপ, নরপশু, জীবন মৃত, পণ্ডিত মূর্খ, বিভিন্ন এগুলো সার্চ করে দেখবেন, এই 4 থেকে 5টি রয়েছে। তো আশা করছি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লাগে। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে, আপনাদের সহপাঠীদের সাথে আপনারা শেয়ার করবেন, এবং মনে রাখবেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই সমাসে। কারণ এক এক বইতে এক এক বৈয়াকরণবিদ এক এক রকম ভাবে লিখেছে। একই বেশ বাক্য, অর্থাৎ একই সমস্ত পদ বেশ বাক্যের উপর ডিপেন্ড করে কিন্তু সমাস চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরেও আমি যতগুলো ক্লু দিলাম, পরীক্ষায় যখনই আসবে ক্লুগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন 1 থেকে 2 সেকেন্ড বা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এগুলো আয়ত্তে চলে আসছে। আশা করছি পুরো ক্লাসটাই আপনাদের কি ফলপ্রসূ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।